দর্শক মতামত পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার দেশ অনলাইনের এক্সিকিউটিভ এডিটর ওয়ালিউল্লাহ নোমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আবারও বাংলাদেশ সফরে আসছেন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশকে ঘিরে এই ভূ রাজনীতির পরিবর্তনের বাতাস কি এখনো চলছে? বাংলাদেশ আসলে মানে একটা দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে অবস্থান এবং এই অবস্থানটা খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে। একদিকে পূ পূর্ব দিকে চীন, একদিকে মিয়ানমার, তারপর ভারত তো বাংলাদেশের ৩ দিকে আছেই। তারপরে থাইল্যান্ড, মালয়েশিয়া এসব দেশগুলা বাংলাদেশ থেকে মানে খুবই কাছাকাছি। বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থিত, বাংলাদেশের একটা সমুদ্র ২ টা সমুদ্র বন্দর আছে। খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। সব দিক থেকে মিলায় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গাগুলা থাকার কারণে বাংলাদেশের গুরুত্ব মানে আন্তর্জাতিক যে সাম্রাজ্যবাদ আছে তাদের সবারই নজর বাংলাদেশের দিকে। তার কারণ বাংলাদেশের যে অবস্থান প্রত্যেকে তার বাংলাদেশের অবস্থানটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিযোগিতার মধ্যে আছে। সুতরাং সেই সেই দিক থেকে বাংলাদেশে আপনি দেখবেন যে মানে ভূ-রাজনৈতিক সারা দুনিয়ার যে রাজনীতির যে পরিবর্তন আসে, সেই দিক থেকে সেই বাতাসটা বাংলাদেশের গায়েও কিছুটা লাগে। কারণ বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণের দরকার। বাংলাদেশে তাদের অবস্থানের দরকার। বা এই ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য, এই দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের একটা অবস্থান যদি করতে পারে, যে যারা করতে পারবে তারাই এখানে একটু লাভবান থাকবে। সেই দিক থেকে বাংলাদেশের ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা দিক খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে ২০ কোটি মানুষের বসবাস। বা ১৮ কোটি যদিও বলা হয়, কিন্তু কাগজে কলমে ১৮ কোটি। আমার মনে হয় বাংলাদেশের মানুষের সংখ্যা আরো একটু বেশি। তো বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার কারণে বাংলাদেশের এই একটা বাজারটাও একটু গুরুত্বপূর্ণ বিষয়। এত অল্প জায়গার মধ্যে এত বৃহৎ বাজার, এত সংখ্যক মানুষ পৃথিবীর আর কোন দেশে নাই। সেই দিক থেকেও বাংলাদেশ একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যিক দিক থেকে, ভৌগোলিক অবস্থানের দিক থেকে। এইজন্য বাংলাদেশের ভূ-রাজনীতির সাথে যারা নিয়ন্ত্রণ করেন, প্রত্যেক ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রকরা তারাও বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তারাও বাংলাদেশে একটা তাদের শক্তিশালী অবস্থান করতে চায়। সেই দিক দিয়ে সেজন্যই আমি মনে করি যে বাংলাদেশের প্রতি তাদের নজর আছে এবং এটা থাকবে। এটা সারা পৃথিবী জুড়ে আদিকাল থেকে ছিল যে যেসব জায়গা গুরুত্বপূর্ণ সেসব জায়গার মধ্যে সাম্রাজ্যবাদের একটা নিয়ন্ত্রণের চেষ্টা। সেই ধারাবাহিকভাবে সেই চেষ্টাটাই তারা এখনো করছে। সেটাই হলো আমার মানে মনে হচ্ছে আরকি। জি, আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রকাশিত হলে কি বড় ধরনের নাশকতা হবে এমন প্রশ্ন রেখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ ব্যাংকে কি এমন কিছু ঘটছে যা জানাতে ভয় পাচ্ছে সরকার? বাংলাদেশ প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানে সেন্ট বাং পত পত পৃথিবীর সব দেশেই একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। সেন্ট্রাল ব্যাংক যেটা অর্থনীতিকে অর্থনৈতিক পলিসি নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকও বাংলাদেশের অর্থনৈতিক পলিসি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের অর্থনৈতিক পলিসি কি হবে, বাংলাদেশের মুদ্রার পলিসি কি হবে সেগুলো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এবং বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে, বাংলাদেশ ব্যাংকিং যে সিস্টেম আছে, টাকা পয়সা লেনদেনের যে সমস্ত সিস্টেমের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। সুতরাং বাংলাদেশ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশের আপনারা জানেন সেই প্রতিষ্ঠানটি উম আমি আপনাদের অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম যে ২-৩ বছর আগে বাংলাদেশ ব্যাংকের সুইপ কোড, অতি গোপনীয় সুইপ কোড মানে এই চুরি করে বা যেভাবেই হোক তারা করে বাংলাদেশ রিজার্ভের টাকা তারা চুরি করেছিল। সে সেই বাংলাদেশ ব্যাংক আসলে কারা যে নিয়ন্ত্রণ করছে সেটা এখন খুবই মানে প্রশ্নের বিষয় আরকি, প্রশ্নাবকাশ। কিন্তু সেই চুরির আদৌ কোনো সুরাহা হয় নাই। বাংলাদেশ ব্যাংকেরও এজন্য কারো দায়ী করা হয়েছে বলে কোন রকম মানে তথ্য আমরা জানি না। সুতরাং কারা এটার সাথে জড়িত ছিল বা ছিল বা বাংলাদেশ ব্যাংক, এই যে ব্যাংকগুলা লুটপাট। বাংলাদেশের প্রতিটা ব্যাংক মানে সরকারি দলের যে ব্যবসায়ীরা আছে, ঋণের নামে প্রতিটা ব্যাংকের লুটপাট করা হয়েছে। প্রতিটা ব্যাংক ফতুর। আপনারা জানেন এখন কিছু ব্যাংকে অন্যান্য ব্যাংকের সাথে মার্জ করার জন্য একটা প্রক্রিয়া চলছিল। সেটা আবার মাঝে মধ্যে থেমে গেছে। তারা নানাভাবে ধামাচাপা দিয়ে বাংলাদেশের ব্যাংকের যে লুটপাটকে ধামাচাপা দিতে চাচ্ছে। আমার মনে হয় লুটপাট ধামাচাপা দেওয়ার জন্যই বাংলাদেশ ব্যাংক এখন সক্রিয়। সরকারি দলের বা সরকারের যে অর্থনৈতিক যে দৈন্যদশা সামনে আসছে, সেই বিষয়গুলাকে ধামাচাপা দিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংক।
এইসব লুকোচুরি করছে, নানা বিষয়ে লুকোচুরি করছে এবং নানা রকম সীমাবদ্ধতা আরোপ করছে। মানে যদিও বাংলাদেশের বর্তমান সংবাদপত্রগুলো সরকারেরই পর্যবেক্ষণ করে, সরকারের নিয়ন্ত্রক হিসাবে নিয়ন্ত্রিতই। তারপরেও তারা তাদেরকে তথ্য অবাধ প্রবাহে ভয় পাচ্ছে। কারণ হচ্ছে লুটপাটের ভয়াবহতাটা এতটাই, আমার মনে হয় বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হওয়ার পর্যায়ে। সেগুলো লুকানোর জন্যই সরকার বাংলাদেশ ব্যাংকে একটা নিয়ন্ত্রণ আরোপের জন্য পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ। জি, বান্দরবনের রুমা উপজেলায় দার্জিলিং পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতের নির্বাচনের সাথে এই কুকিচিনের উত্থানের কি কোনো সম্পর্ক রয়েছে? দেখেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা বাংলাদেশের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। বাংলাদেশের পার্বত্য অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে এটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এবং এখানে বলা হয়ে থাকে যেখানে খনিজ সম্পদেরও ভরপুর আছে ওই এলাকায়। সেই দিক থেকে বাংলা এবং সেখানে আমরা বলি যে পাহাড়িরা, সেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বসবাস। তো পাহাড়িদেরকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত সেইখানে শান্তি বাহিনী সৃষ্টি করেছিল এবং ভারতে তারা আশ্রয় থাকতো, ভারতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সেখানে যুদ্ধ করেছিল। যদিও একটা চুক্তির মাধ্যমে শান্তি বাহিনীর সাথে একটা চুক্তির মাধ্যমে সেটার কিছুটা সমাধান হয়েছে, কিন্তু কুকিচিন নামে নতুন যে একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা বাংলাদেশকে আমি মনে করি ভারতের যে নীল নকশা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার, সেই নীল নকশারই একটা বড় অংশ হিসেবে তারা এখানে তাদেরকে তৈরি করা হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামকে আবারও অস্থিতিশীল করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত আছে বলে শোনা যায়। যদি সেরকম কিছু হয়ে থাকে, আমার মনে হয় সেটা ভারতের যে বর্তমান যে পররাষ্ট্র পলিসি, পররাষ্ট্র নীতি যেটা আছে, সেই নীতিতেও তারা কিন্তু ওই ওই বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা তাদের নানা অপতৎপরতা আছে। সেই অপতৎপরতার একটা অংশ হিসাবে আমি মনে করি কুকিচিন বাংলাদেশে মানে তৈরি হয়েছে এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে কোনো না কোনো একটা জায়গা থেকে। তারা অস্ত্র পাচ্ছে এবং অস্ত্র এবং টাকা পাচ্ছে এবং তারা বাংলাদেশের সে অভ্যন্তরে সেই পার্বত্য চট্টগ্রামে তারা সন্ত্রাস করছে। যে এই যে ভারতের নির্বাচনের সাথে আসলে এটার সম্পর্কটা কি আপনার মনে হয়? আমি মনে করি না ভারতের নির্বাচনের সাথে কোনো সম্পর্ক আছে। এটা ভারতের নির্বাচন যাই হোক, ভারতের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না। পররাষ্ট্রনীতি তারা যে একটা পলিসি নির্ধারণ করে, তাদের পররাষ্ট্রনীতির জন্য আলাদা তাদের ডিপার্টমেন্ট আছে। সেই পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতি সহজে পরিবর্তন হয় না। যেমন ধরুন যে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতা যাওয়ার পর মনে করা হচ্ছিল যে মোদির সরকার, বিজেপি আসলে বাংলাদেশ নিয়ে তাদের পলিসি পরিবর্তন হবে। অনেকে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছিল, অনেকে মিষ্টি বিতরণ করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি, তাদের যে আগে যে পররাষ্ট্রনীতি ছিল তার চেয়ে আরো কঠোর পররাষ্ট্রনীতি বাংলাদেশ বিষয়ে বিজেপি আরোপ করেছে। বাংলাদেশকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা মানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে ফেসিবাদী সরকার আছে, সেই ফেসিবাদী সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি না নির্বাচনের সাথে ওইসবের কোন সম্পর্ক আছে। ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণের জন্য তাদের যে পলিসি মেকাররা আছে, সেই অনুযায়ী তারা কাজ করে এবং সরকার যেই আসুক তাদের পলিসি ঠিক থাকে। জি, ওয়ালিউল নোমান, যে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, কিন্তু তার আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে শত শত প্রকল্প বাস্তবায়ন হয়েছে যার কোনো অর্থনৈতিক সম্ভাবনা নেই। এর দায় কে নেবেন? এর দায় পুরাটাই এই বর্তমান যারা সরকারে আছে তাদেরকে নিতে হবে। কারণ তারাই প্রকল্প গ্রহণ করে, তারাই লুটপাট করে এবং প্রকল্পের ব্যর্থতার জন্য তারাই দায়ী। সুতরাং যারা প্রকল্প নেয়, যারা প্রকল্পের তদারকির দায়িত্বে থাকে, কারণ যারা প্রকল্প নেয় তারাই তো ম্যানেজমেন্ট করবে। আর ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে সরকারের। সরকারের কাজ কি? সরকারের কাজ হলো ম্যানেজমেন্ট করা। সুতরাং ম্যানেজমেন্টে যারা আছেন তারাই জন্য লুটপাটের জন্য, তারাই প্রকল্পের ব্যর্থতার জন্য, সবকিছুর জন্য দায়ী হবে ম্যানেজমেন্টে যারা আছেন। আর ম্যানেজমেন্টে আছে বর্তমান সরকার। এই সরকার পুরোপুরি 100% দায়ী। জি, আমলাদের সন্তানদের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবিটিকে না করে দিয়েছেন সরকার। প্রশ্ন হলো, যেভাবে পুলিশ, আর্মি বা বিজেপি তাদের জন্য সবকিছু আলাদা তৈরি করছে, তাতে আসলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায়? আসলে বাংলাদেশ সাধারণ মানুষের কোনো অবস্থান নাই। বাংলাদেশের সাধারণ মানুষ সবাই মনে করে প্রজা। বাংলাদেশ তো হলো প্রজাতন্ত্র। তারা হলো রাজা
আর সাধারণ মানুষ হলো প্রজা। তারা বাংলাদেশে মনে মনে করেন যে প্রতিটা উপজেলার প্রশাসক, উপজেলা যিনি থাকেন ইউএনও, তিনি মনে করেন যে তিনি হলেন উপজেলার জমিদার। ডিসি সাহেব হলেন জেলার জমিদার। মানে এই সেই যে জমিদারি কালেক্টরের কথা, ডিসি কথা ব্রিটিশ আমলে যে ডিসি ছিল, ডিসি মানে ছিল কালেক্টর। মানে তারা খাজনা কালেক্ট করতো, দায়িত্ব ছিল কালেক্ট করা, নিয়ন্ত্রণ করা, মানে যেভাবেই হোক। এই কালেক্টর সিস্টেম এখনো রয়েছে, তারা এখনো নিজেদেরকে জমিদার মনে করে। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো সাধারণ মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, সেগুলো সাধারণ মানুষ এখনো পায় না। সরকারি অফিস আদালতে গেলে অফিসাররা মানুষের সাথে যে ব্যবহার করে, তারা কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা অফিসার, কিন্তু ওই চেয়ারে গিয়ে যখন বসে তারা জমিদার হয়ে যায়। সুতরাং তারা এখন জমিদারি সিস্টেমের জন্য, একটা জমিদারদের জন্য আলাদা আবার একটা বিশ্ববিদ্যালয় চায়, মানে তাদের সন্তানদের জন্য। সেটা হলো সাধারণ মানুষের যে অবস্থান নাই, তারা যে সাধারণ মানুষকে মানুষ হিসেবে মনে করে না, সেটা ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মাধ্যমে আবার নিজেরা প্রমাণ করে দিচ্ছে। জি, এই যে এই ধরনের আবদারগুলো আসলে তারা কেন করে? সরি, প্রশ্নটা যদি আবার করতেন আমি। এই যে এই ধরনের আবদার আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের আবদারগুলো আসলে তারা কেন করছে? ওই তো বললাম, এই ধরনের আবদারগুলো করে তারা নিজেদের জমিদার মনে করে। মানে যারাই সরকারে বসে তারাই মানে সাধারণ ফ্যামিলির থেকে সাধারণ ফ্যামিলির থেকে কিন্তু তারা যায় ওইসব চেয়ারে বসে। বসার পর তারা নিজেদেরকে জমিদার মনে করে। তারা মনে করে যে ওই জমিদারিটা তাদের। আর বাকি সবাই প্রজা। সুতরাং তারা প্রজাদের থেকে একটু আলাদা থাকতে চায়। তাদের সন্তানদেরকে একটু আলাদা রাখতে চায়। সেই আলাদা রাখার জন্যই তারা মানে আলাদা বিশ্ববিদ্যালয় চায়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, বাংলাদেশের প্রতিটা মানে আমলা যারা আছে, উচ্চ স্তরের আমলা, প্রতিটা আমলার সন্তানরা কিন্তু বিদেশে লেখাপড়া করে। তারা বাংলাদেশে লেখাপড়া করায় না। প্রতিটা মানে রাজনীতিবিদের সন্তানদের কিন্তু বিদেশে লেখাপড়া করায়। তারা বাংলাদেশে লেখাপড়া করায় না। কারণ তারা কিন্তু বাংলাদেশের সাথে যে বাংলাদেশের লেখাপড়াকে যদি উন্নত করত, তা আমলাদের দায়িত্ব কি? তারা যদি বাংলাদেশের লেখাপড়ার সিস্টেমকে ডেভেলপ করে, তাহলে তো এটা আলাদা বিশ্ববিদ্যালয় যাওয়ার কোনো প্রয়োজন হয় না, বিদেশে পাঠানোর প্রয়োজন হয় না। চিকিৎসার জন্য বিদেশে যায় রাজনীতিবিদরা। কেন তারা চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারে না? বিদেশের যে উন্নত মানের চিকিৎসা, সেই চিকিৎসা বাংলাদেশে ব্যবস্থা করতে পারে, কিন্তু তারা করে না। বুঝতে পারেন, সাধারণ মানুষের জন্য কিন্তু এই চিকিৎসা, রাজনীতিবিদদের জন্য তার চিকিৎসা হলো দেশের বাইরে। সাধারণ মানুষের জন্য এইসব বিশ্ববিদ্যালয়, তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে। আর এখন তারা দাবি করছে তাদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে। সুতরাং তাদের আবদার হলো যে তারা জমিদারি, তাদের জমিদারিটা যেন তাদের সন্তানরাও যেন ভোগ করতে পারে। যে এই যে আমলাদের এই উত্থান, এর পিছনে কি কোনো রাজনৈতিক ব্যর্থতা রয়েছে আপনি মনে করেন? অবশ্যই রাজনৈতিক ব্যর্থতা রয়েছে। রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করে। রাজনীতিবিদরা যদি রাজনৈতিক সবকিছু একটা বলা হয় পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা। রাজনীতিবিদদের যদি সদিচ্ছা থাকে, যে কোনো কাজ, আমি বিশ্বাস করি রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে যে কোনো কাজ দেশকে আগায় নিয়ে যাতে কোনো বাধা কোথাও থাকবে না। রাজনীতিবিদদের যদি সদিচ্ছা থাকে যে দেশে ভালো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করবে, পলিসি তৈরি করবে, দেশেই উন্নত মানের চিকিৎসা হবে, মানুষের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। অন্য দেশ যদি পারে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে, আমরা পারবো না কেন? রাজনীতিবিদদের যদি এই সদিচ্ছা থাকে, অবশ্যই বাংলাদেশে সম্ভব। বাংলাদেশের মেধাবী ডাক্তাররা বিদেশে চাকরি করতেছে। বাংলাদেশের মেধাবী ইঞ্জিনিয়াররা বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশের পরে বাংলাদেশে মেধাবী ইঞ্জিনিয়াররা বিদেশে যায়। কেন বিদেশে যাবে? তারাও বাংলাদেশে ভালো কিছু করার জন্য, তারা তো অনেকেই দেশকে দিতে চায়, কিন্তু সুযোগ পায় না। মানে সুযোগের অভাবে তারা বিদেশে চলে যায়। সুতরাং বাংলাদেশের সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনীতিবিদরা যদি চায়, অবশ্যই সম্ভব। এই জন্য ব্যর্থতার জন্য দায়ী রাজনীতিবিদরা। যারা ক্ষমতায় ছিলেন, যারা আছেন, সবাই এর জন্য দায়ী। জি, ওয়ালিউল রহমান, আপনি জানেন যে আজকেও প্রধানমন্ত্রী আইএমএফ এর কাছে রোহিঙ্গাদের জন্য অর্থ চেয়েছেন, এবং রোহিঙ্গাদের ফেরত না দিয়ে এই যে অর্থ চাওয়াটা, এটাই কি সমাধান আপনি মনে করেন? এটা তো কোনো সমাধান না। এটা তো হলো সাময়িক ব্যাপার। রোহিঙ্গারা তো তাদের উপর যে অত্যাচার, মানে অবর্ণনীয় অত্যাচার, মানে যে জুলুম নির্যাতন হয়েছে, তারা জুলুম নির্যাতনকে বাঁচার জন্য তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশে আশ্রয় দিয়েছিল। অবশ্যই ঠিক আছে, এটা ভালো কাজ। বাংলাদেশের মানুষ তো তখন তাদেরকে বরণ করে নিয়েছে। আমরা দেখছি বাংলাদেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তখন নানাভাবে। কিন্তু এটা তো ছিল সাময়িক, সবাই মনে করছিল সাময়িক ব্যাপার, তারা আবার ফিরে যাবে। ১৯৯১ সালের সময় এরকম হয়েছিল, তারা আবার ফিরে গিয়েছিল। কিন্তু বর্তমানে যে অবস্থা, তারা ফিরে যাওয়ার কোনো মানে এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এটা কোনো সমাধান না, এটা হলো সাময়িক সমাধান। রোহিঙ্গাদেরকে দ্রুত তাদের আবাসস্থলে, তাদের যে জন্মভূমি, তাদের যে আবাসভূমি, সেই আবাসভূমিকে ফিরিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক যে উদ্যোগ, সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমার মনে হয়
আরো বেশি হওয়া দরকার এবং সেই উদ্যোগের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে তাদেরকে যত দ্রুত ফেরত পাঠানো যাবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে। যে এই যে রোহিঙ্গাদের যে আমরা এখনো ফিরে দিতে পারছি না, এটার পিছনে কি আপনি কোনো কূটনৈতিক ব্যর্থতা দেখছেন? এটার পিছনে এক নম্বর কূটনৈতিক ব্যর্থতা তো আছেই। তারপরে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সব মিলাইয়েই মানে কূটনৈতিক ব্যর্থতা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ২ টা একসাথে কাজ করছে বলেই রোহিঙ্গাদেরকে এখনো ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। আহ, জি, ওয়ালিউল রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের দর্শকদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। আশা আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের দর্শকদেরকেও ধন্যবাদ। জি, আশা করি আসসালামু আবার আলাইকুম। একটা শুভ সুন্দর অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পরে আবারও আমরা ফেরত আসছি আমাদের অনুষ্ঠান শুভ সন্ধ্যায়। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন ইসলাম চ্যানেল বাংলা।